আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন জানাবেন। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আহ, আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে সকলেই ভালো আছেন। আজকের আবহাওয়াটা চমৎকার, না শীত না গরম। এই ধরনের আবহাওয়াটা উপভোগ করাটা একটা ভাগ্যের বিষয়, যেটা আমি সে ফ্লেভারটা পাচ্ছি। চমৎকার একটা আবহাওয়াতে আসলে আবহাওয়ার উপর কিন্তু মানুষের মন মানসিকতা ডিপেন্ড করে। তো এই আবহাওয়াতে যে আমার মনটা আজকে অত্যন্ত সতেজ। সতেজ হওয়ার কারণেই আজকে সতেজ নিয়ে আমি কথা বলবো, যে আমাদের যে মনের সতেজতা পাশাপাশি আমাদের যে শারীরিক ভাবে যে একটা উৎফুল্লতা, এটা কিন্তু আবহাওয়ার উপর ডিপেন্ড করে, আমাদের খাওয়া দাওয়ার উপরও ডিপেন্ড করে। এই জন্য আজকে আমি যারা ঢাকার ৯ আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন এবং সারা বাংলাদেশে যারা দাঁড়িয়েছেন, আমি ৯ আসনকে মডেল আসন হিসেবে ধরে নিতে চাচ্ছি। যেহেতু আমি ক্ষুদ্র আকারে কাজ করি আগামীর বাংলাদেশ নিয়ে, একটা সামাজিক সংগঠন, তো সেখানে আসলে সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করার আসলে সুযোগ এবং সময় কতজনই বা আমার কথা শুনবে। যাই হোক, তারপরেও আমি আমার কথা বলে যাব। ভেজাল মুক্ত খাদ্যের বিষয়ে আমি চাই যে ঢাকার ৯ আসনে যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন, তারা নির্বাচনী ইশতেহারে অবশ্যই ভেজাল মুক্ত খাদ্যের বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং নির্বাচনী ইশতেহারে আনতে হবে। আপনি দেখেন, আমরা টাকা দিয়ে খাদ্য কিনি, টাকা দিয়ে ফল কিনি, টাকা দিয়ে মাছ কিনি। এমন তো না যে আমাদেরকে সরকার এটাকে ফ্রি দিচ্ছে, এটা আমরা টাকা দিয়ে কিনি। এখন প্রশ্ন জাগতে পারে যে ভাই, ভেজাল যুক্ত খাদ্য আবার কি? আপনি যে মুক্ত চাচ্ছেন, ভেজাল যুক্ত খাদ্য হলো রাসায়নিক পদার্থ, খাদ্যের মধ্যে রং মারা, ফরমালিন, কীটনাশক ইত্যাদি ক্ষতিকর যে উপাদানগুলো আছে, ঠিক আছে, এগুলা খাদ্যের মধ্যে থাকে। এটাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এটাকে ফেস করা, ঠিক আছে। এবং অতিরিক্ত মুনাফার আশায় মূলত তারা এই কাজগুলা করে। তাহলে আমাদের কি করতে হবে? আমি টাকা দিয়ে বিষ কিনে নিয়ে আসছি, টাকা দিয়ে কীটনাশক ওষুধ কিনে নিয়ে আসছি, টাকা দিয়ে রং কিনে নিয়ে আসছি, সেটা আমি আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি। এক্ষেত্রে আমি এই পর্যন্ত কোনো সরকারকে আমি দেখলাম না একটা ভোক্তা অধিদপ্তরের লোক পাঠায়, একটা ম্যাজিস্ট্রেট পাঠায়, এই পর্যন্ত শেষ। এটা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। জায়গায় জায়গায়, মাঠে প্রান্তরে, সব জায়গার মধ্যে এটাকে একটা সচেতনতামূলক প্রোগ্রাম করতে হবে। তাহলে আমাদের এবং খাদ্যের ক্ষেত্রে, এই যে আমার ছোট ভাই আমার সাথে আগামী বাংলাদেশ নিয়ে কাজ করে, সে একটা চমৎকার কথা বলছে যে এই ভেজাল খাদ্যের যারা এই কাজগুলো করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, শাস্তির বিধান করা এবং সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। আসলে কি, একটা শ্রেণী আছে, ইন্টারন্যাশনালি বলেন ন্যাশনালি বলেন, যারা মানে তাদের কোনো কাজ নাই, তারা এদের পক্ষে আবার কথা বলে, কেন তাকে জেল দিয়ে দিল, সে তো ওখান থেকে কিনে নিয়ে আসছে, এটা এই সরকার ঠিক করে নেয়। মাথায় ঝাঁকায় ঝাঁকায় যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে হলো আমাদের আন্দোলন, তাদের বিরুদ্ধে আমার সংগ্রাম। আর সমাজে যারা সৎ পথে চলবে, তাদের পথে আমরা আছি। এবং আমরা ঢাকার ৯ আসন থেকে যারা নির্বাচনে দাঁড়িয়েছে, তাদেরকে এটা আমার অনুরোধ রইল যে ভেজাল মুক্ত খাদ্যের বিষয়ে আপনাদের নির্বাচনী ইশতেহারে থাকতে হবে এবং এই কমিটমেন্ট দিতে হবে। আপনারা যদি গভর্নমেন্টে আসেন, সরকার গঠন করেন, কিংবা বিরোধী দলই থাকেন, আপনারা এই বিষয়ে যুদ্ধ করে যাবেন, লড়াই করে যাবেন। আমাদের জন্য না, শুধু আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার একটা শিশু বাচ্চার জন্য। একটা শিশু বাচ্চা কি দোষ করেছে? আপনি একটা দুধ কিনে নিয়ে আসলাম, সেখানেও ভেজাল। কারণটা কি?
সে কি দোষ করলো, এ পৃথিবীতে এসে সে কি অন্যায় করলো, এগুলাতে আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে কৃষক ভাইরা আছে সেখান থেকে আমাদের শুরু করতে হবে, তাদেরকে আমাদের মোটিভেট করতে হবে, তাদেরকে আমাদের টেক কেয়ার করতে হবে, তারা যাতে কোনো প্রকার কীটনাশক ওষুধটা যাতে অতিরিক্ত না দেয়, এবং কিভাবে সুন্দর উপায়ে একটা ভেজালমুক্ত খাদ্য হয়, এবং সারের ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের পক্ষে সম্ভব, এবং তাদেরকে বেশি মোটিভেট করতে হবে, আর সরাসরি কৃষকদের কাছ থেকেই পণ্য কিনতে হবে। আমরা কোনো মিডিলম্যান আর দেখতে চাই না, আর কারো কাছ থেকে শুনতে চাই না যে একটা সিন্ডিকেট। দ্য ওয়ার্ড অফ সিন্ডিকেট, এটা কি ওয়ার্ড, এর মিনিংটা কি? দ্য ব্লাডি ওয়ার্ড, কারাপশন ওয়ার্ড। এটা আমাদেরকে বলতে হবে, এটা কি? গভর্নমেন্ট কিছু হলে সিন্ডিকেট। আর ভাই তাহলে আপনার কাজটা কি? Why you are here? If you are failure to cope with the situation, just আপনি এখান থেকে চলে যান ভাই। যাই হোক, আমি আজকে কারো সমালোচনা করব না, আজকে আমি আলোচনা করার জন্য আসছি। এখানে আপনি দেখেন, এই ভেজাল যুক্ত খাদ্য ফলে আমাদের দেশে ডায়াবেটিস এখন একটা জাতীয় রোগ হয়ে গেছে, কয়েকদিন পর ক্যান্সারও একটা জাতীয় রোগ হবে এই বাংলাদেশে, কিডনির সমস্যা আরেকটা জাতীয় রোগ হবে। তাহলে জাতীয় রোগের নাম আমাদের তিনটা হয়ে যাবে, ডায়াবেটিস, ক্যান্সার এবং কিডনি। কেন কেন আমরা এত সাফারার হব? স্বাধীন বাংলাদেশ, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল সবুজ পতাকা পেয়েছি, বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছি, একটা সংবিধান পেয়েছি, মা বোনের ইজ্জত হরণ হয়েছে। এত কিছুর বিনিময়ে এই দেশটাকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে কেন সেই ৭১ সালের পর থেকে, স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন চক্র আমাদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন পথ বেছে নিয়েছে। প্রথম দিয়েছে মাদক, যখন দেখেছে যে মাদকে শুধু কিছু হবে না, খাদ্য দিয়ে দিল ভেজাল। মাদকটা এলাকায় অতিরিক্ত প্রভাব বিস্তার করতেছে। এখন সারা বাংলা, ঢাকা শহরের অলিতে গলিতে তো মাদক আছেই। এখন আপনারা মাদকের পাশাপাশি চিন্তা করবেন এখনো তো ভরে না, এদের কিছু হয় না, তাহলে কি করতে হবে? খাদ্য ভেজাল করে দিতে হবে। এই দেশের বিরুদ্ধে এই চক্রান্ত এই দেশের মানুষই করছে। আমরা দোষ দেই বাইরের বিশ্বের মানুষের, অন্য দেশের মানুষের আমরা দিচ্ছি। কথায় কথায় অমুক দেশের দোষ, অমুক দেশে এটা করছে, অমুক দেশে এটা করছে। তাহলে ভাই আপনি ওই দেশে চলে যান, এ দেশে আপনাদের কি? আমাদের সাধারণ মানুষকে আর ভোগাবেন না। আমরা সাধারণ মানুষের এগুলো দেখতে চাই না। এখন আমাদের সেন্স হয়ে গেছে, আমরা বুঝতে পারছি যে একটা দেশের ক্ষতি ওই দেশের নাগরিকই করতে পারে, বাইরে কেউ না। আজকে ফরমালিন নিয়ে আসছেন, কীটনাশক ওষুধ নিয়ে আসছেন, রাসায়নিক দ্রব্য নিয়ে আসছেন, রং নিয়ে আসছেন, এনে নিজেরই এগুলো তৈরি করছেন। এখন কাপড়ের রং দিয়ে দেন আপনার খাদ্যের ভিতরে, হ্যাঁ? কোন ইন্টারেস্টে দিচ্ছেন? কতিপয় ব্যক্তি, এ কতিপয় ব্যক্তির কাছে কি সারা বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে যাবে? এগুলো হবে না। ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে আমি সকলকে বলবো, আমার মা বোন যারা দেখছেন, বন্ধু বান্ধব কলা কৌশলী যারা দেখছেন, তাদেরকে আমি বলবো নিজের স্বাস্থ্যকে সঠিক রাখবেন। তাহলে সুস্থ একটা সন্তান যদি জন্মগ্রহণ করে, সুস্থ একটা শিশু যদি জন্মগ্রহণ করে, সেই শিশু যদি সুস্থভাবে ডেভেলপ করে বড় হয়, সে দেশকে কিছু দিতে পারবে। একটা শিশুর জন্মের পরেই দেখেন আমরা কি করি, আমরা প্লাস্টিক পরাচ্ছি, মায়ের ব্রেস্ট ফিডিং এর সমস্যা হচ্ছে। ফার্স্ট সমস্যা হচ্ছে মায়ের ব্রেস্ট ফিডিং এ, মানে বাচ্চাটা দুনিয়াতে আসার পর থেকে শুরু হয়ে গেল কিন্তু ঝামেলাটা। তারপর আপনি দুধ কিনে নিয়ে আসছেন, সেখানেও ঝামেলা। বড় হয়ে খাদ্য খাবে, সেখানেও ঝামেলা। আপনারা ফরমালিন দিয়ে রাখবেন, আপনারা রাসায়নিক দ্রব্য দিয়ে রাখবেন, আপনারা রং দিয়ে রাখবেন, আপনারা কীটনাশক ওষুধ দিয়ে রাখবেন, দিয়ে আর কয়েকদিন পর পর জনগণের আন্দোলন হয়, তখনই একটা শ্রেণী মাঠে নামে যে না ভেজাল খাদ্যের জন্য আমরা ধরছি, তেলে ভেজাল, চালে ভেজাল, ডালে ভেজাল। ভাই আমরা তো পুরো বডিটা ভেজাল হয়ে গেল।
তার মধ্যে এখন চলে আসে মাদক। মানে এমনি ভেজালের সমস্যা আছে আমরা, তার মধ্যে চলে আসে মাদক। আর সব যুব সমাজটা ধরছে মানে যুব সমাজ শেষ হয়ে যাক, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারাও ধ্বংস হয়ে যাক, এটাকে কখনোই আমি আমার জায়গা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ঢাকার 9 আসনের প্রার্থী হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই নির্বাচনী ইশতেহারে ভেজাল মুক্ত খাদ্যের বিষয়ে আপনাদের পার্সোনাল ওপিনিয়ন দিবেন এবং নির্বাচনী ইশতেহারে এটা আনতে হবে। আর যারা আনবে না তাদেরকে, আমি সাধারণ মানুষ মা বোনদেরকে বলবো, যারা আনবে না তাদের বিষয়ে আপনারা বিবেচনা করবেন। কারণ আমাদের মূল সমস্যা হলো যে আমরা যে কোনো একটা দলের সাপোর্ট করলে তার পিছনে আমরা দৌড় দিই, সে ভুল করলে তাকে দৌড় দিই না। আমাদের সচেতন হতে হবে, খুবই সচেতন হতে হবে, জনগণকে জনসম্পৃক্ততা থাকতে হবে, জনগণকে সিকিউরিটি দিতে হবে। আপনার আইনের সিকিউরিটি শুধু সিকিউরিটি না, আমার বাসার সামনে পুলিশ দিয়ে আপনি সিকিউরিটি দিলেন, 2টা গানম্যান দিলেন, এটা সিকিউরিটি না। আমার খাদ্যের সিকিউরিটি থাকতে হবে, আমার পরিবেশের সিকিউরিটি থাকতে হবে। আমি এই দেশের নাগরিক, আমি ট্যাক্স দেই, আমি ভ্যাট দেই, তাহলে আমি কেন সিকিউরিটি পাবো না? ফল ফ্রুট বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, ওখানে ফরমালিন দিয়ে দেন, ইম্পোর্টেড প্রোডাক্টে কেন ফরমালিন হবে? এগুলোতে আমাদের নজর দিতে হবে। আচ্ছা, দিলরুবা সিদ্দিকা বাংলাদেশের নিরাপদ খাদ্য ফাউন্ডেশন আছে, সেটার সঙ্গে আপনি জড়িত, আলহামদুলিল্লাহ। সরকারি না পাওয়া এটা কার্যক্রম জাগ্রত হচ্ছে, পারছে না। আপা, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি জানি যে আপনি একটা ক্রিয়েটিভ কাজ করেন, আপনাকে আমি পার্সোনালি চিনি এবং আপনার সম্পর্কে আমি জানি। এখন দেখেন সরকার কারা, আপনি যে বললেন সরকার সহযোগিতা করছে না, সরকার কারা? আপনার আমি তো সরকারটা বানাই, উই আর ইন এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তাহলে আমরা কি করতেছি? আমরা ভুল করতেছি। আমরা এখন থেকে আর ভুল করব না। আমি একটা স্বপ্ন দেখি, ঢাকার 9 আসনে ইয়াং এনার্জেটিক ম্যান ইলেকশন করছে, অনেক পপুলার ঢাকা 9 আসনে। আমি স্বাধীনতা যুদ্ধের পরে এরকম ইয়াং এনার্জেটিক, মানে আমার বোঝা এরকম ইয়াং এনার্জেটিক মানুষকে আমি পাইনি যে যারা এবার ইলেকশনে দাঁড়িয়েছে। আর আবার একটা কথা, যে ঢাকার 9 আসন থেকে যেই জয়যুক্ত হবে, বাকিরা লিখিত দিতে হবে যে তারা তাকে সহযোগিতা করবে এবং তাদের যে ইশতেহার আছে এটার সাথে সমন্বয় করে আমাদের সাধারণ মানুষের সুখ দুঃখ দেখতে হবে। আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনি হেরে গেলেন, আপনি চলে যাবেন, আপনার 5 বছর পর আপনি এখানে আসবেন টাকা পয়সা নিয়ে জনগণকে ভুলানোর জন্য, বলবেন উনি কিছু করেন আমি করব। এর সুযোগ এই দেশে অন্তত আল্লাহর রহমতে ঢাকার 9 আসনে আমি এটা বলে যাব, কে মানুক আর না মানুক, গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের ভুল করা যাবে না। সাধারণ মানুষকে তখনই ভয় পাবে মানুষ, যখন সাধারণ মানুষ সচেতন থাকবে যে না, এলাকাতে উনি এই ব্যক্তিকে আমি ভোট দিলে এলাকার মানুষ ওনাকে চেনে জানে, 10টা কথা বলতে পারবে, তখনই সে এলাকা ঠিক হবে। আপনি চিনেন না জানেন না, একটা মানুষকে ভোট দিয়ে রাখলেন, তার সার্টিফিকেট দেখে সে সাইবেরিয়ার পাখির মতো এখানে আসবে, ভোটে পরাজিত হওয়ার পর চলে যাবে, আর আমাদেরকে আর কোনো টেক কেয়ার করবে না, কিংবা জয়যুক্ত হওয়ার পর আমাদেরকে চিনবে না। আমরা কোনো কথা বলতে গেলে বাধা থাকবে, এই ব্যক্তিকে চিনি না, ভাই চিনেন না, ও যে আপনার নির্বাচন করছিল অমুক, ঠিক আছে? এগুলো চলবে না। আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে জানতে হবে। আমরা সাধারণ মানুষ যার সাথে কথা বলতে পারবো আমরা তাকেই ভোট দিব, এবং সে অবশ্যই যোগ্য হতে হবে, এলাকার সন্তান হতে হবে, এলাকার আকাশ বাতাসে বড় হতে হবে, তাহলে আমাদের পক্ষে সম্ভব। তখন আমরা সরকারের একটা পার্ট হয়ে যাব। সরকারের পার্ট তো জনগণ। সরকারকে 300 আসনে, এটা একটা সংবিধান অনুযায়ী 300 সংসদ সদস্য হয়েছে, এদেরকে আপনারা আমি তো ভোট দিয়েছি, কেন ভোট দিলেন? যদি আমরা ভোট দিয়ে থাকি আমরা তাদেরকে নামাবো, আর যদি তাকে ভোট দিয়ে না থাকি তাকে আপনি কিভাবে নামাবেন? এই জন্য আপা, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, খুব সুন্দর একটা জিনিস উপস্থাপন করছেন, আপনাকে স্যালুট রইল যে আপনি নিরাপদ খাদ্য ফাউন্ডেশনে আছেন। আমরা আপনার সাথে যোগাযোগ করব কিভাবে আমরা সুন্দর মতো আগামীর বাংলাদেশ গড়তে পারি, সেক্ষেত্রে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আর একটা কথা বলতে চাই যে জেন্ডার পলিসি, হ্যাঁ, আপনি 300 আসনে নমিনেশন দিলেন, প্রতিটা দল কত % নারী আছে সেখানে? সংরক্ষিত আসনে নারীর জন্য কেন ব্যবস্থা রাখলেন?
যেখানে বাংলাদেশের 50-50 সুযোগ নারী এবং পুরুষের ভোটের অধিকার এবং ভোটারও সমান সমান। বরং এবার যারা নতুন প্রজন্মের ভোটার রয়েছে এদের তালিকা আমার কাছে আছে, আমি সার্ভে করেছি, এখানে মেয়েদের সংখ্যা বেশি ছেলেদের থেকে। আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা সকলে এগুলো নিয়ে আপনারা কথা বলতে হবে, শুধু নিরাপদ খাদ্য নিয়ে না, এগুলো নিয়ে কথা বলতে হবে। পাশাপাশি আপনি যেখানে আছেন আপনার প্রতি আমার স্যালুট রইল। যদি কোনো সাজেশন থাকে আপনি আমাকে জানাবেন, অবশ্যই আপনার সেই সাজেশন অনুযায়ী আমরা একসাথে একটা প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাকে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম আপা। আর হামিদুর রহমান, বিপ্লব থেকে শুরু করে যারা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমার টপিক হলো নিরাপদ খাদ্যের বিষয়ে। আমরা আসলে ঘুম থেকে উঠার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যে খাদ্যগুলা খাই বেশিরভাগ খাদ্যে ভেজাল আছে। তাহলে আমরা কি করব? কোথায় যাব? কার কাছে যাব? তাই আমি চাই যে যেখানে আছে আমরা সচেতন করব এবং নির্বাচনী ইশতেহারে অবশ্যই এই ভেজাল মুক্ত খাদ্যের বিষয়ে যিনি বলবেন তাকে আপনারা মোটিভেট করবেন সকলেই, যে না উনি বলছে। আর ব্যক্তিগত দেখবেন যে এই ব্যক্তি যে বলছে এই ব্যক্তির কাছে আমরা যেতে পারবো কিনা, এই ব্যক্তিকে আমি চিনি কিনা, এই ব্যক্তিকে আমি জানি কিনা। যদি দেখেন চিনেন, জানেন এবং উনি কমিটমেন্ট দিয়েছে, ওনার কাছে যাবেন, চেষ্টা করবেন ওনাকে জয়যুক্ত করার জন্য, তাহলে ওনার সাথে আপনি কথা বলতে পারবেন। আমি চাই সুন্দর পরিবেশে আমরা বসবাস করি। শুধুমাত্র নদী নালা, খাল বিল, ঝিল এবং গাছগাছরা লাগালেই ভাই পরিবেশ যে ভালো হইলো, সেই পরিবেশের তো আপনার লাভ হবে না যদি আপনার খাদ্যে ভেজাল থাকে। আপনার তো টাকা দিয়ে কিনছেন, এমন না যে কি আপনাকে ফ্রি দিচ্ছে। আমরা কৃষকদেরকে মোটিভেট করবো। গ্রামে যারা আছেন আমার একটা লাইভ দেখছেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা প্রত্যেকটা এলাকায়, পাড়ায়, মহল্লায়, যে যে গ্রামে আছেন, যে আসনে আছেন, আপনারা এই বিষয়ে কথা বলা শুরু করেন এবং নির্বাচনে ইশতেহারে থাকতে হবে। এবং যদি এটাকে যথাযোগ্যভাবে পালন না করে এর বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা গণসচেতনতা বৃদ্ধি করব এবং আমরা চেষ্টা করব ওনাদের সাথে কথা বলার জন্য। আমরা কাউকে প্রতিরোধ করব না, এটা আমাদের কাজ না। কাউকে আমরা বাধা দিব না, এটা আমাদের কাজ না। ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে টার্নিং মোমেন্ট যাচ্ছে এখন। আমি আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে এই পর্যন্ত মানে এত কিছু একসাথে দেখি নাই। খাদ্যে ভেজাল, এলাকার মধ্যে ড্রাগসে ভরে গেছে। তারপরে আবার শুনতে পাই যে সরকার এখনো থানা লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পারে নাই। জায়গায় জায়গায় মার্ডার হচ্ছে। কেন? কিভাবে কনফার্ম করে যে থানার যে লুট হওয়া অস্ত্র সেটা দিয়ে এই আগামী নির্বাচনে তারা কোনো আশঙ্কা নাই আর কি, কোনো হামলা? তারপরে বলতেছে কোনো আশঙ্কা নাই। আমার কথা হলো যেগুলো আমাদের দেখতে হবে, আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে, সকলের সাথে যোগাযোগ রাখতে হবে। কোন সন্ত্রাস এবং মাদক ব্যবসায়ীকে আমরা কখনোই সমাজের মধ্যে আমরা এভাবে স্ট্যান্ড করতে দিব না। থানার অস্ত্র যে লুট হয়েছে এটা তো উদ্ধার না হওয়া পর্যন্ত এটা একটা আশঙ্কা থাকে এবং মানুষের। আমরা সকলকেই সচেতন থাকতে হবে। দেখবেন পাড়া মহল্লায় কোন ছেলে ড্রাগস বিক্রি করে, কে সন্ত্রাস মাদকের সাথে জড়িত আছে, আপনারা 999 ফোন করবেন। এখানে যারা নির্বাচনে দাঁড়িয়েছে যদি কাউকে কনফিডেন্সিয়াল মনে করেন তার সাথে আলাপ করবেন। আমরা সাধারণ জনগণ বারবার মানুষের কাছ থেকে আমরা মানে আমরা তো এলাম, বাংলাদেশ হয়ে গেছে এখন ফুটবল, আর ফুটবলের ভিতরে আমরা সাধারণ জনগণ আছি। আপনারা এই জায়গায় লাথি মারবেন ওদিকে যাবো, ওদিকে লাথি মারবেন ওদিকে যাবো, এগুলো আর হবে না। অনেক হয়েছে। স্বাধীনতা 54 বছর পাশে আজকে 55 বছরে পাড়া দিল। অনেক কিছু হয়েছে ভাই, এগুলো আর করবেন না। এগুলোকে বন্ধ করতে হবে। এগুলা বন্ধ করার জন্য যদি আরেকবার সচেতনতামূলক প্রোগ্রাম সমগ্র দেশবাসীকে একত্রিত হতে হয় আমরা তাই করবো ইনশাল্লাহ। তবু আমি চাই যে আমাদের আগামী যে সন্তানরা, আগামীর বাংলাদেশ নিয়ে আমরা যেভাবে স্বপ্ন দেখি, আবার আমরা বলতেছি তারুণ্য নিয়ে আমরা স্বপ্ন দেখি, তাহলে আমাদের কি করতে হবে? এগুলাকে সবগুলাকে মুক্ত করতে হবে, এগুলাকে বন্ধ করতে হবে, খাদ্য ভেজাল বন্ধ করতে হবে, সন্ত্রাস মাদক বন্ধ করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। আজকে আপনার সন্তান আমার সন্তানকে তারা বিপদে ফেলবে, তখন আমরা কি করব? অতএব আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ি। আমার কথা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি একটা জিনিস অনুরোধ করব যে ভেজাল খাদ্যের বিষয়ে যে যেখানে আছেন আপনারা ফেসবুকে লিখতে থাকবেন,
ভেজাল মুক্ত খাদ্যের বিষয়, এবং যারা সংসদে নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের সাথে বিষয়টা ডিসকাস করবেন যে নির্বাচনী ইশতেহার অবশ্যই থাকতে হবে। আর যার সাথে আমরা সুখে দুঃখে কথা বলতে পারবো তাকে এবার আমরা সিলেকশন করব, এটা সকলে মাথায় রাখবেন। আপনার ইংরেজি কথা বলা মানুষকে আমরা আর বার্তা দিব না, ইংলিশে এসে কথা বলবে এবং মাথা ঝাঁকা ঝাঁকা কথা বলবে, এর সুযোগ এবার আর হবে না ইনশাল্লাহ। আর যদি ভুল করেন, ভুল করতে পারেন, আমি কে বাধা দেওয়ার? একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, এটা মনে রাখবেন। সেটা বাসের নিচে পড়ে অ্যাক্সিডেন্ট না, ট্রাকের নিচে পড়ে অ্যাক্সিডেন্ট না, রিক্সা থেকে পড়ে অ্যাক্সিডেন্ট না, অটো থেকে পড়ে অ্যাক্সিডেন্ট না। আপনার একটা ভুলের জন্য আমরা 5টা বছর সাফারার হব। তারপরে কি হবে, তারপরে কি হবে সেটা আর আমি হয়তো বলতে পারবো না। যেহেতু আমি আগামীর বাংলাদেশ নিয়ে কাজ করি, আমি এখনো স্বপ্ন দেখি এখনই আমাদের একটা পিক টাইম ঘুরে দাঁড়ানোর। ইনশাল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই। আর সমালোচনা তো ভাই করি, আর কত করব সমালোচনা, হ্যাঁ, আর ভালো লাগে না। এখন যারা আছেন জান্নাতে আছেন, তাদের দ্বারা আমি তাদের কাছ থেকে কোনো কিছু আশা করি না। এই জান্নাত আমার দরকার নাই, আমার দরকার একটা গণতান্ত্রিক জান্নাত, যেখানে আমরা দুইটা কথা বলতে পারবো, সেটা আমার প্রয়োজন। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বললাম, নির্বাচনে ইশতেহারে ভেজাল মুক্ত খাদ্যের বিষয়ে কথা বলতে হবে। আর বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, জাতীয় রোগ ডায়াবেটিস। আর জাতীয় রোগ কয়েকদিন পর হয়ে যাবে যদি আপনারা ঠিক না করেন, লিখে রাখেন। 100 বার জাতীয় রোগ হবে হলো ক্যান্সার, 100 বার জাতীয় রোগ হবে হলো আপনার কিডনি, জাতীয় রোগে পরিণত হবে। তাই আমাদের সাধারণ মানুষকে সুস্থ এবং স্বাবলম্বী থাকতে হলে, সুন্দর একটা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের ভেজাল মুক্ত খাদ্যের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। এবং পাশাপাশি আমরা সচেতনমূলক প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আর এখন একটা গণমাধ্যম চলে আসে ফেসবুক, আমরা সুন্দর মতো কিন্তু এখানে কথা বলতে পারছি। অন্তত 10টা মানুষ শুনছে, এই 10টা মানুষ শুনুক। আমার 10,000 মানুষের প্রয়োজন নেই, এই 10টা মানুষ আরো 10টা মানুষকে বলুক। আর যারা ঢাকা 9 আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদেরকে তো আমরা অনুরোধ করছি, আপনারাও করবেন। আস্তে 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 ওনাদের নলেজে যাবে, নির্বাচনী ইশতেহার দিতে হবে এবং দিতে হবে এবং দিতে হবে। আমি জানি এখন পক্ষপাতিত্ব হয়ে যাবে। এমন একজন সদস্য আমাদের এখানে দাঁড়িয়েছেন যিনি সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে উনি লিস্ট চেয়েছেন, একদম জিরো টলারেন্স। জিরো টলারেন্স কে চেয়েছেন তাকে আপনারা খুঁজে বের করেন। এবং অলরেডি পরিবেশে কাজ শুরু করে দিয়েছেন। আমি পক্ষপাতিত্ব কথা বলতে চাই না, কে করছে কাজগুলা দেখেন, সে মানুষ কেমন সেদিকে দেখেন, ওদিকে নজর দেন, দিবেন ইনশাল্লাহ, এটা আমি আশা করি। আমি নাম বললাম না, এই বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি এই প্রথম কোনো একজন ব্যক্তি পার্লামেন্ট মেম্বার হিসেবে পদপ্রার্থী হয়ে উনি স্টেট বলছে যে উনার একটা নাম্বার দিয়ে দিয়েছে যে সন্ত্রাস এবং মাদকের কারাই এলাকায় পাড়ায় মহল্লায় ব্যবসা করে তাদেরকে লিস্ট দিয়ে দেওয়ার জন্য। আমি মনে করি এটা আমাদের আগামীর বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ গড়ার একটা মাইল ফলক আমি মনে করি। এবং ইনশাল্লাহ আমরা সেভাবেই কাজ করব। এবং তাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং স্যালুট জানাই। এই ফার্স্ট ঢাকা 9 থেকেই আসরে প্রার্থী হয়ে একটা উদ্যোগ নিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা চেষ্টা করব তাকে যথাযথ মূল্যায়ন করার জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। শফিক ভাই চলে আসেন দ্রুত। আসসালামু আলাইকুম, দেখা হবে।